করতে হবে বলেন? আমি অরণ্যকে হারাতে চাই না। প্রফেসর বিশ্বাস একটু নিস্তুপ হয়ে বলেন, এজন্য আমাদের সবাইকে একটা কাজ করতে হবে, কিন্তু কাজটা একটু রিস্কি হয়ে যাবে। আমরা সবাই একতা হয়ে জবাব দিলাম, আপনি বলুন কি কাজ করতে হবে, আমরা সবাই করতে রাজি আছি। উনি উত্তর দিলেন, আমি এখন সারা ঘরটা পূর্বের ন্যায় মোমবাতি দিয়ে সাজাবো, আর একটা চেকবোর্ড দিয়ে সুখীর আত্মাকে ডাকবো এবং সুখীর কাছে এর উপায় জানবো। আর কি হলে সুখী চিরদিনের মতো চলে যাবে এটা জানবো। আমরা সবাই চেঁচিয়ে বললাম, কিন্তু কি প্রফেসর বিশ্বাস? কিন্তু চেকবোর্ডে যখন সুখীর আত্মাকে ডাকবো তখন কেউ যদি ভুলক্রমে চেকবোর্ড থেকে হাত সরিয়ে ফেলে, তাহলে সুখীর আত্মা তার উপর ভর করবে, তখন পরিস্থিতি সামাল দিতে একটু মুশকিল হয়ে যাবে। এবার প্রফেসর বিশ্বাসের কথা শুনে বেশ ভয় পেয়ে গেলাম, তবুও নিজেদের মনের সাহস জুগিয়ে সবাই বললাম, আপনি সব রেডি করুন, আমরা প্রস্তুত। আমাদের কথা শুনে প্রফেসর বিশ্বাস সবকিছু রেডি করলো, সারা ঘর মোমবাতি দিয়ে আলোকিত করলো, একটা চেকবোর্ড নিল, আমাদের সবাইকে বলল, আপনারা সবাই এই চেকবোর্ডে হাত রাখুন আর চোখ বন্ধ করে রাখবেন। ভুলেও চেকবোর্ড থেকে কেউ হাত সরাবেন না। আমরা সবাই ভয়ে ভয়ে চেকবোর্ডে হাত দিলাম। 1 মিনিট পর সবাই অনুভব করলাম সারা ঘর কাঁপছে, এত বিকট আওয়াজ হচ্ছে যা আমরা কেউই এর আগে কখনো শুনিনি। সারা ঘরে অদ্ভুত অদ্ভুত আওয়াজ হচ্ছিল আর কাঁপছিল, বুঝতে পারছিলাম না কি করব। ভয়ে বুকের ভেতরটা বেশ কাঁপতে লাগলো। হঠাৎ করেই খেয়াল করলাম ডাক্তার সাইমা শূন্যে ভাসছে আর চিৎকার দিয়ে উঠছে। আমি আর অরণ্য ডাক্তার সাইমাকে শূন্যে ভাসতে দেখে বেশ ভয় পেয়ে গেলাম। প্রফেসর বিশ্বাস বললেন, মনে শক্তি রাখুন, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। এখন সবাই মনোবল হারিয়ে ফেললে পরিস্থিতি সামাল দিতে পারবো না। আমি আর অরণ্য নিজের মনকে একটু শান্ত করে বললাম, কিন্তু ডাক্তার সাইমা এভাবে শূন্যে ভাসছে কেন? ডাক্তার সাইমার কি হলো? প্রফেসর বিশ্বাস হতাশ হয়ে জবাব দিলেন, ডাক্তার সাইমা ভয় পেয়ে চেকবোর্ড থেকে হাত সরিয়ে ফেলেছিল, এই জন্য সুখীর আত্মা ডাক্তার সাইমার শরীরে ভর করেছে। কি হবে বলা যাচ্ছে না, তবে যে করে হোক পরিস্থিতি সামাল দিতে হবে। ঠিক এই মুহূর্তে খেয়াল করলাম ডাক্তার সাইমা শূন্যে ঘুরছে, সাথে সাথে চন্দ্রাবতীও জেগে উঠেছে। চন্দ্রাবতীর চোখ যেন আগুনের মতো জ্বলছে। ডাক্তার সাইমা শূন্য থেকে আছড়ে নিচে পড়ল। একটা বিকট শব্দ হতে লাগলো, চারিদিকে কম্পন হতে লাগলো। ডাক্তার সাইমা এবার উঠে তেড়ে বসলো আর প্রফেসর বিশ্বাস বলল, আমাকে ডেকেছিস কেন বল? আমার কাজে বাধা দিতে চেয়েছিস কেন বল? আমি তোমার প্রতিশোধ নেওয়াতে সাহায্য করতে চাই। তুমি কি চাও বলো? প্রফেসর বিশ্বাস জবাব দিল। সুখী আত্মচিৎকার দিয়ে বলল, আমি রক্ত চাই, রক্ত। প্রফেসর বিশ্বাস বলল, কার রক্ত চাও বলো? সুখী খিলখিল করেই হেসে বলল, অর্ণের। অরণ্যের নামটা এভাবে শুনে আমি চমকে গেলাম। আমার বুকের ভেতরটা যেন ব্যথা হতে লাগলো। বুঝতে পারছিলাম না অরণ্যর প্রতি সুখীর এত রাগ কেন। প্রফেসর বিশ্বাস সুখীর এই কথা শুনে বললেন, কিন্তু অরণ্য তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে অরণ্যকে মারতে চাচ্ছ কেন? অরণ্য তো অর্জুন না, সুখী। আর অরণ্যকে মারার জন্য তুমি চন্দ্রাবতীকে কেন এ দুনিয়ায় এনেছো? সুখী এবার বিদঘুটে হাসি দিয়ে বলল, আমার কাউকে মারার শক্তি নেই বোকা, তাই চন্দ্রিমাকে এনেছি। আমার সব শক্তি চন্দ্রিমার মধ্যে আছে। আর অর্ণব তো অর্জুনের বংশধর। আমি অর্জুনের বংশের নির্বংশ করতে চাই, তাই অর্ণার হাতে করতে চেয়েছি। আর অধরা এতদিন মা হতে পারেনি, শুধু আমার অভিশাপে। সুখীর কথা শুনে আমি বেশ চমকে গেলাম। আমার মাথাটা যেন ঘুরতে লাগলো। কি করব বুঝতে পারছিলাম না, কোনো উপায় পাচ্ছিলাম না। প্রফেসর বিশ্বাসও বুঝতে পারছেন না কি করবেন।
এর মধ্যেও খেয়াল করলাম চন্দ্রাবতী অরণ্যকে ধরে শূন্যে তুলে ফেলেছে। আমি এটা দেখে ভয় পেয়ে কুঁকড়ে গেলাম। চিল্লাতে চিল্লাতেই বললাম, চন্দ্রাবতী, চন্দ্রাবতী, ছাড়ো আমার অরণ্যকে, আমার অরণ্যকে মেরো না। আমি আমি তোমার পায়ে ধরছি। কি ক্ষতি করেছে ও? পাশ থেকে সুখী হেসে হেসে বলল, মিসেস অধরা চৌধুরী আপনার কথা শুনবে না তো। ও তো আমার বশে। অর্ণকে মেরে এসে আমার প্রতিশোধ নেবে। আমি কাঁদতে কাঁদতেই বললাম, অরণ্য, অরণ্য তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন অরণ্যকে এভাবে শেষ করতে চাচ্ছ? দোহাই লাগে, অরণ্যকে ছেড়ে দাও। সুখী একটা চিৎকার দিল। কথাটা শুনে, সুখীর চিৎকার শুনে মনে হলো সারা ঘর কম্পিত হচ্ছে। চিৎকার দিয়ে বলল, অরণ্যকে ছাড়লে তো আমি শক্তি পাবো না। আমি প্রফেসর বিশ্বাসের দিকে তাকিয়ে বললাম, আপনি কিছু একটা করুন, আমার অরণ্যকে মেরে ফেলবে। অরণ্যকে ছাড়া আমি থাকবো কি করে? প্রফেসর বিশ্বাস নিরাশ হয়ে বলল, আমি কোনো উপায় পাচ্ছি না। এ কথা শুনে আমি কি করব বুঝতে পারছিলাম না। সবকিছু এলোমেলো হতে লাগলো। খেয়াল করলাম চন্দ্রাবতী অরণ্যকে আঘাতের ওপর আঘাত করতে লাগলো। অরণ্য আঘাত পেয়ে চিল্লাতে লাগলো। সুখীও এবার হাসতে লাগলো। চারিদিকে ভীষণ বাতাস বইতে লাগলো। চারিদিক আস্তে আস্তে অন্ধ হতে লাগলো। আমার মাথায় খুব পেন হতে লাগলো। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের মৃত্যু দেখতে হবে এটা ভেবেই গায়ে কাঁটা দিয়ে উঠলো। তাই কিছু না পেয়ে আমি একটা ছুরি নিয়ে নিজের হাতে আঘাত করলাম। ভালোবাসার মানুষের মরে যাওয়া চোখে দেখার চেয়ে নিজে মরে যাওয়া অনেক ভালো। আমি অরণ্যকে কখনো হারাতে পারবো না। আমার আগে 15টা বছর ওর সাথে আমি কাটিয়েছি শুধুমাত্র ভালোবাসার বন্ধনটার জন্য। আর আজকে অরণ্যকে সে বন্ধন ছিঁড়ে যেতে আমি দেখতে পারবো না। কিন্তু নিজের হাত যখন আঘাত করলাম তখন খেয়াল করলাম চন্দ্রাবতী অরণ্যকে শূন্য থেকে নিচে আছড়ে ফেলে আমাকে বলছে, মা, এ কি করছো তুমি? যতই হোক তুমি আমাকে পেটে নিয়েছো, তুমিও সুখীর মতো আমার মা হও। তুমি এভাবে হাতে আঘাত করো না, আমার যে খুব কষ্ট হয়। পেটে থাকতে তোমার সাথে আমি কত কথা বলেছি, আমিও যে তোমাকে ভালোবাসি মা। চন্দ্রাবতীর কথা শুনে বেশ বুঝতে পারছিলাম আমার মতো চন্দ্রাবতীরও আমার প্রতি একটা মায়া জন্মে গেছে। পাশ থেকে প্রফেসর বিশ্বাস চন্দ্রাবতীর কথা শুনে আমাকে কানে কানে বললেন, মিসেস অধরা, এটাই সময় সব কিছু ঠিক করার। চন্দ্রাবতীকে বোঝাতে পারলেই সুখী শান্ত হয়ে যাবে। আপনি চন্দ্রাবতীকে বোঝানোর চেষ্টা করুন এবং তাদের মুক্তি কিসে হবে সেটার উপায়টা বের করে নিন। আমি প্রফেসরের বিশ্বাসের কথা শুনে মনে আরো মনোবল বাড়ালাম আর চন্দ্রাবতীকে বললাম, মা, তুমি যে আমার বেঁচে থাকার অবলম্বন আমার অরণ্যকে কেড়ে দিচ্ছ। অরণ্য তো তোমাদের সাথে কোনো অন্যায় করেনি, তাহলে অরণ্যকে কেন কষ্ট দিচ্ছ? অর্জুনের শাস্তি কেন অরণ্যকে দিচ্ছ? অর্জুন তো মরে গিয়েছে, আর তার শাস্তি অরণ্যকে দিয়ে কি লাভ? পাশ থেকে সুখী হঠাৎ শান্ত হয়ে চন্দ্রাবতীকে বলল, চন্দ্রবতীর প্রতিশোধ নেই। চন্দ্রাবতী সুখীর কথায় জবাবে বলল, না মা, তা পারবো না। অরণ্যকে মারা ছাড়া তুমি আমাদের মুক্তির অন্য উপায় বলো। অরণ্যকে মেরে আমি অধরাকে কষ্ট দিতে পারবো না। আর আমাদের তো হত্যা করেছে অর্জুন, তাহলে কেন একজনের শাস্তি আমি অন্যজনকে দিব? তুমি একজন ন্যায় বিচারক রানী ছিলে, তোমার কাছে কি এটা ঠিক মনে হচ্ছে? একবার তোমার সেই সততা আর ন্যায় বিচারটা কাজে লাগিয়ে বলো। এবার খেয়াল করলাম সুখী চন্দ্রাবতীর কথা শুনে বেশ শান্ত হয়ে গেল। বুঝতে পারলাম সুখীর মনেও প্রশ্নটা বেশ প্রশ্নবদ্ধ করছে। খানিকক্ষণ ভেবে সুখী উত্তর দিল, কিন্তু আমাদের মুক্তি তো এখনো হবে না। আমার অর্জুনের বংশধরের রক্ত স্পর্শ করতে পারবো। কথাটা শুনে আমি ঠিক কি করব বুঝতে পারছিলাম না। তবে ছুরিটা দিয়ে অরণ্যর হাতে এক অংশ কেটে দিলাম। রক্ত দরকার তো? এই নাও, এই নাও অর্জুনের বংশধরের রক্ত। রক্ত স্পর্শ করলেই তোমরা মুক্তি পেয়ে যাবে। এতে তো অরণ্যকে মারার কোনো প্রয়োজনই দেখছি না। প্লিজ অরণ্যকে মেরো না।
খেয়াল করলাম সুখী এবার সে রক্ত স্পর্শ করছে, আর চন্দ্রাবতীও। সাথে সাথেই চারিদিকে ঝড় থেমে গেছে, ঘরের কম্পনও থেমে গিয়েছে। এবার সুখী আমাকে বলল, তুই আমাকে মুক্তি দিয়েছিস, তুই কি চাও বলো। আমি বললাম, তুমি আমার জীবন থেকে আমার অভিশাপটা তুলে নাও। আমি আবার মা হতে চাই। আমি চাই আমার কোলে আবার চন্দ্রাবতী আসুক, তবে মানুষ হয়ে। চন্দ্রাবতীকে গর্ভে ধারণ করে তার প্রতি একটা অসম্ভব মায়া জড়িয়ে গেছি আমি। সে মায়া থেকে আমি বের হতে পারছি না। পাশ থেকে চন্দ্রাবতীও বলে উঠল, অধরার মায়ের পেটে থেকে আমিও যে মাকে বেশি ভালোবেসে ফেলেছি সুখীমা। আমিও চাই আমি অধরার মেয়ে হয়ে আসি। সুখী এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তোমার ইচ্ছা পূরণ হবে অধরা। তোমার গর্ভে চন্দ্রিমা আসবে, আর সে আসবে মানুষ হয়ে, স্বাভাবিক হয়ে, কিন্তু তার গুণ হবে অসাধারণ। আমার সব গুণ তার মধ্যে থাকবে। বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে গুণগুলো প্রকাশিত হতে থাকবে। আর এই নাও, এই মুকুটটা। আমি সুখীর হাত থেকে মুকুটটা নিয়ে জিজ্ঞাসা করলাম, এটা কিসের মুকুট? এটা দিয়ে কি করব আমি? সুখী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা চন্দ্রিমার জন্য আমি বানিয়েছিলাম, কিন্তু পরানোর সৌভাগ্য হয়নি। তোমার কোলে জন্ম নিলে তাকে এটা পরিয়ে দিও। তো আমি এবার আসি। এটা বলার পর খেয়াল করলাম চন্দ্রাবতী মিলিয়ে গিয়েছে, আর একটা হাওয়ার মতো কিছু একটা ডাক্তার সাইমার শরীর থেকে বের হয়ে গিয়েছে, আর ডাক্তার সাইমা জ্ঞান হারিয়ে ফেলেছে। এদিকে অরণ্যও জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি অরণ্যর হাতটা কাপড় দিয়ে বেঁধে দিলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম দুজনের জ্ঞান ফিরেছে। ডাক্তার সাইমা উঠেই প্রফেসর বিশ্বাসকে বলল, সুখী কি এসেছিল? এবার প্রফেসর বিশ্বাস মুচকি হেসে জবাব দিল, আসার আগেই চলে গিয়েছে। মানে? মানে কিছু না, সব ঠিক আছে। আমিও মুচকি হাসলাম, কারণ ডাক্তার সাইমা ভুলে গিয়েছে এতক্ষণ তার সাথে কি হয়েছিল। খেয়াল করলাম অরণ্যও আমাকে বলছে। অধরা, ঠিক আছে তো? আমি শান্ত হয়ে জবাব দিলাম, ঠিক আছি। প্রফেসর বিশ্বাসকে বললাম, আপনাকে ধন্যবাদ সাহায্য করার জন্য। প্রফেসর বিশ্বাস একটু হেসে বলেন, শেষটা আমার সাধ্যের বাইরে চলে গিয়েছিল। আপনি ঠিক না করলে হয়তো ঠিক করতে পারতাম না। আপনি আর ডাক্তার সাইমা প্রথম থেকেই আমার পাশে না থাকলে আমি হয়তো কিছুই বুঝতাম না। বেঁচে থাকলে আবারও দেখা হবে। এখন আমরা যাই। প্রফেসর বিশ্বাস এবার একটু জোরে হাসি দিয়ে বললেন, হয়তো কয়েকদিন পরেই দেখা হতে পারে। আমি বেশ অবাক হয়ে জবাব দিলাম, কেন? উনি আবারও একটা হাসি দিয়ে বলল, কারণ চন্দ্রাবতী তো আসছেই। আমি এবার বেশ বিরক্ত হয়ে উত্তর দিলাম, আপনি সবসময় বেশি হেয়ালি করেন। যাই হোক, তারপর আমরা সবাই প্রফেসর বিশ্বাসের বাড়ি থেকে প্রস্থান নিলাম। অরণ্যর সাথে আমার সম্পর্কটা আরো ভালো হলো। সে ঘটনা 3 মাস পরেই আমি বেশ বমি করতে লাগলাম একদিন। কি হলো বুঝতে পারছিলাম না, মাথাটাও একটু ঝিমঝিম দিল। পরে কি হলো বুঝে ওঠার আগেই পড়ে গেলাম। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম ডাক্তার সাইমা আর অরণ্য আমার পাশে। আমি অরণ্যকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আমার? অরণ্য খুশির কারণে কথা বলতে পারছে না, কি বলবে হয়তো বুঝতেও পারছিল না। আমাকে জড়িয়ে ধরে ফেললো। আমিও বুঝতে পারছিলাম না কি হয়েছে, তাই আস্তে করে অরণ্যকে বললাম, ডাক্তার সাইমার সামনে লজ্জা শরম সব খেয়েছো নাকি? এইভাবে ধরলে যে? অরণ্য এবার আমার কথা শুনে বেশ লজ্জা পেয়ে আমাকে ছাড়লো। ডাক্তার সাইমা আমাকে বলল, মিস অধরা, আপনি মা হতে চলেছেন। ডাক্তার সাইমার কথা শুনে যেন আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। কি যে খুশি লাগছিল বুঝতে পারছিলাম না। অরণ্যকে বললাম, তুমি ডাক্তার সাইমাকে খালি মুখে বিদায় করবে নাকি? যাও তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো। অরণ্য আমার কথা শুনে দৌড়ে মিষ্টি আনতে গেল। ডাক্তার সাইমা বললেন, আপনার কি মনে হয় আপনার ছেলের সন্তান হবে নাকি মেয়ের সন্তান? আমি হাসি মুখে জবাব দিলাম, অবশ্যই মেয়ে সন্তান। আমার কোলে আমার চন্দ্রাবতী আসবে।
ডাক্তার সাইমাও এবার হাসলেন আর বললেন, আপনার মনের ইচ্ছা যেন পূরণ হয়। এইবার আমার পেটে আমার মেয়ে আস্তে আস্তে বাড়তে লাগলো। সময়ের বাড়িদাল থেকে বের হয়ে কবে যে আমার মেয়ে ভূমিষ্ঠ হবে আমি সেই অপেক্ষায়। দেখতে দেখতে 8টা মাস পার করলাম। আলট্রা করার পর ডাক্তার সাইমা বললেন আমার মেয়ে সন্তান হবে। আর আমার মনে তো বিশ্বাসই ছিল আমার চন্দ্রাবতীই হবে। কেটে গেল 10টা মাস। হঠাৎ রাতে স্বপ্ন দেখলাম একটা মোমের পুতুল ঠিক স্পর্শ করতেই সেটা মানুষ হয়ে গিয়েছে আর আমার কোলে এসে জড়িয়ে ধরে আছে। এ সময়ে আমার ঘুম ভাঙলো আর হুট করে ঘুম থেকে উঠে খেয়াল করলাম আমার পেটে পেন হচ্ছে। অর্ণ আমাকে এভাবে উঠতে দেখে বলল, কি হয়েছে? আমি ব্যথা নিয়েও হাসি হাসি মুখেই উত্তর দিলাম, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, কারণ আমার চন্দ্রাবতী আসছে।